আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, সবাই আমার কথা, আমাদের একটু দেরি হয়েছে যদিও, তো তোমাদের জন্য একটা নতুন সেটআপ নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমাদের ভিডিও ক্লাস, লাইভ ক্লাস করে এক্সপিরিয়েন্সটা আরো বেটার হয়। এই জন্য আসলে এত সময় লাগছে প্রথম দিন আমাদের একটু সেটআপ। দেখো, ভিডিও আমার মনে হয় যে খুবই সুন্দর আসবে আর কি। তোমরা আমার কথা দেখতে পাচ্ছ কিনা, বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে দাও। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করতেছো তারা একটু কমেন্ট করে দাও। তোমাদের কাজ হচ্ছে, আচ্ছা, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তোমাদের কাজ হচ্ছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের যে মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপগুলোতে একটু ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও, আর ক্লাসের কমেন্ট বক্সে তোমার 5টা ফ্রেন্ডের নাম একটু মেনশন করে দাও। সবাই কাছে আমি একটু রিকোয়েস্ট করব যে ক্লাসের কমেন্ট বক্সে তোমার 5জন ফ্রেন্ডের নাম একটু মেনশন করে দাও। আচ্ছা, আমার ফোন থেকেও দেখা যাচ্ছে। আসলে ভিডিও এক্সপেরিমেন্টস খুবই সুন্দর আর কি, তোমাদের ক্লাস করে মজা লাগবে আশা করি। আচ্ছা ঠিক আছে, তো আম, ঠিক আছে, আমরা আজকে একটা ছোট চ্যাপ্টার পড়বো, পর্যাবৃত্ত গতি। তাও আমি হচ্ছে একটা নোট করে আনছি, জাস্ট 2 পেজের। আমরা জাস্ট 2টা পেজ পড়বো, কিছু অনুশীলনীর এমসিকিউ সলভ করবো, তারপরে ছুটি দিয়ে দিবো ইনশাল্লাহ। হ্যাঁ, 10টার আগে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু জয়েন করো। সবাই একটু জয়েন করো, আমরা একটু 1-2 মিনিট ওয়েট করি। আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, সবাই আসলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ক্লিয়ার, শাহনাজ রহমান জয় লিখছে। আচ্ছা ঠিক আছে, তারপর হ্যাঁ, তোমরা একটু ফ্রেন্ড লেট করেন কেন, এক্সাক্ট টাইম বলেন না আমাদের। আচ্ছা ঠিক আছে, ক্লাস একটু 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 দেরি হইলে সমস্যা নাই। একটু দেরি হইতে, এবার বললাম তো যে আমাদের দেখা আজকে নতুন সেটআপ নিয়ে আসি। তো এই জন্য একটু সেটআপ করতে গিয়ে প্রথমে একটু দেরি হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এত ফ্রেন্ড নাই ভাই, 5জন ফ্রেন্ড নাই, তাহলে তো তুমি খুবই একা। আচ্ছা, একটু তুমি ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। যাই হোক, আমরা শুরু করে দিব। হ্যাঁ, আমরা শুরু করে দিব, এখনই শুরু করে দিব। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ, খুব সহজ একটা চ্যাপ্টার, বেশি সময় লাগবে না। আচ্ছা, মোটামুটি জয়েন করতেছে, আমরা শুরু করি। ঠিক আছে, আসো। দেখো, আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি, যদি বোর্ডে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি পরিচয়টা দিয়ে, আমি মির্জা সাইফুর রহমান। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি ফাইনাল ইয়ারে, এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিএমসি স্কলার। তো আজকে হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন করা হয়, বা এই চ্যাপ্টারটা নিয়ে প্রথম কি কোশ্চেন আসতে পারে, তো প্রথম কোশ্চেন আসতে পারে হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। আচ্ছা, যেহেতু আমাদের প্রি মেডিকেল ক্লাস, তোমাদের সামনে এইচএসসি আছে, তোমাদের ডেফিনিশন আসতে পারে, মানে সংজ্ঞা ক নাম্বার আসে কিন্তু। হ্যাঁ, কিন্তু মেডিকেল কিন্তু কোনো সংজ্ঞা আসে না, আসে আসে না। তো আমি এই জন্য, যেহেতু আমাদের প্রি মেডিকেল ক্লাস সামনে এইচএসসি আছে, সেইটা টার্গেট করে আমি কিছু সংজ্ঞাও লিখছি আর কি। তো একটু খেয়াল করো সবাই, যে প্রথমে এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। হ্যাঁ, যে পর্যায়বৃত্ত গতির আমি সংজ্ঞা লিখছি, পুরোটা তো লিখি নাই। তোমার পর্যায়বৃত্ত গতির ডেফিনেশন যখন তুমি লিখবা, তোমার 3টা পয়েন্ট অবশ্যই মেনশন করতে হবে। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। দেখো, আমি 3টা পয়েন্ট লিখছি। নির্দিষ্ট সময়, একই দিক এবং একই বিন্দুকে। তার মানে তোমার ডেফিনেশনটা বইয়ে এরকম আছে যে যদি কোনো গতিশীল কণার গতিপথ এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই বিন্দুকে অতিক্রম করে, তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। ঠিক আছে, তাহলে আমাদের সংজ্ঞাটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তারপরে পরের কোশ্চেন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কয় প্রকার। দেখো, আমি লিখছি পর্যায়বৃত্ত গতি হচ্ছে 2 প্রকার, স্থানিক আর কালিক। পর্যায়বৃত্ত গতি হচ্ছে 2 প্রকার। আচ্ছা, আহ আচ্ছা, আমার ক্লাসের সাথে সাথে তোমরা একটু নোট করে ফেলতে পারো। হ্যাঁ, জাস্ট 2 পেজ তো, নোট করে ফেলতে পারো। নোটের পর নোট করলে তুমি গ্রুপে আপলোড দিয়ে দিলে দেখবে অন্যরা উপকৃত হবে। হ্যাঁ, তো বেশি না, আমি just যেগুলো পড়াচ্ছি, যা যা লেখা আছে, এটা তুমি একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলো। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। সাজুগুজু করছিল, সাজুগুজু করতেছিলাম না আসলে, তোমার সেট আপ করতে যায় আসলে ইয়ে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অনেকে চলে আসে, অনেকে চলে আসে। আপনি আসলেন, মাশাআল্লাহ। হাসান বিন হাসান, হ্যাঁ চলে আসছি। জয়, আর তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও ভাইয়া, ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। তোমাদের যে ফ্রেন্ডদের গ্রুপ আছে, গ্রুপগুলো একটু ক্লাসে শেয়ার দিয়ে দাও। আমাদের তো ফ্রি ক্লাস বা অনলাইনে ফ্রি ক্লাসই চলতেছে আপাতত। তো এটা সবাই করতে পারবে, যে কেউ করতে পারবে। তোমাদের যে ব্যাচ গ্রুপ আছে কলেজের, বা তোমার যে ফ্রেন্ডদের যে গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে একটু লাইভ ক্লাস একটু শেয়ার দিয়ে দাও। যে কেউ ক্লাসটা করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এই তো খুব সুন্দর দেখা যাচ্ছে, আমার নিজেরই দেখে ভালো লাগতেছে আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো।
ঠিক আছে, বড় পরিচয় ক্লাস 5-এ 595 পাইছি। আচ্ছা, লাবিব লিখছে। লাবিব আমার ফ্রেন্ড, ও খুলনা মেডিকেল আছে। তো তোমরা জানো যে 12 বছর পর 12 বছর সরি মানে হ্যাঁ 12 বছর পর তোমার পিএসসি এর মার্কশিট দিছে। তো আজকে হচ্ছে মার্কশিট দেখলাম, তো দেখলাম 595 পাইছি। তো ওইটা দেখে আমি খুব আসলে ভালো লাগলো যে তোমার পাইছিলাম। তো যাই হোক, আচ্ছা আমরা আসো তাইলে আমাদের এবার পড়া শুরু করি যে স্থানিক আর কালিক, তাই না? দুই ধরনের পর্যাবৃত্ত গতি আছে, ঠিক আছে? আচ্ছা, স্থানিক মানে কি? দেখো, স্থান, স্থান মানে কি বুঝাই? মানে স্থানের সাপেক্ষে যে পর্যাবৃত্ত গতি তাকে বলি আমরা স্থানিক। আর কালিক মানে হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে যে পর্যাবৃত্ত গতি তাকে আমরা বলি কালিক, ঠিক আছে? আচ্ছা, তো তুমি তোমার পরীক্ষায় কি আসবে ভাই? পরীক্ষায় আসবে উদাহরণ, যে নিচের কোনটি স্থানিক পর্যাবৃত্ত গতির উদাহরণ বা উদাহরণ নয়, নিচের কোনটি কালিক পর্যাবৃত্ত গতির উদাহরণ বা উদাহরণ নয়, ঠিক আছে? তাহলে উদাহরণ দেখো, আমি স্থানিকে লিখছি সরল দোলক। তুমি খেয়াল করো সরল দোলক কিরকম হয়। এই যে এটা ধরো একটা সরল দোলক, হ্যাঁ? তো এই যে এই স্থানে নির্দিষ্ট সময় পর পর আবার এই স্থানে চলে আসবে না? এখন নির্দিষ্ট সময় কোনটা, সময় কিন্তু স্পেসিফিক বলা নাই। যদি সময় স্পেসিফিক বলা না থাকে তাহলে তুমি বলবা স্থানিক। বা আরেকটু বুঝাই দেন, আমরা উদাহরণগুলো একটু ক্লিয়ারলি বুঝলে ইনশাল্লাহ বুঝবো। তাহলে প্রথমে সরল দোলক, তারপর দেখো ঘড়ির কাঁটা, ঠিক আছে? ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর আবার ধরো 3টার সময় আবার নির্দিষ্ট সময় পর পর আবার এইখানে আবার চলে আসবে, ফিরে আসবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে, ডোরা কাটা ষাট। তোমরা আমার এটা না, যদিও ডোরা কাটা না, ডোরা কাটা দেখলে দেখবো যে একটা নির্দিষ্ট স্পেস পর পর ডোরা কাটা গুলো থাকে। তারপরে লিখছে ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোল হচ্ছে ওই যে কারেন্টের খাম্বা বলে আর কি, হ্যাঁ? তো দেখবা কারেন্টের খাম্বা কিন্তু এলোমেলো ভাবে বসানো হয় না, একটা নির্দিষ্ট এরিয়া পর পর বসানো হয়, যে একটা খাম্বা এই এরিয়ারে সাপ্লাই দিবে, তাহলে এই এরিয়ার পর নির্দিষ্ট স্পেস পরে আরেকটা খাম্বা, এরকম, হ্যাঁ, নির্দিষ্ট স্থান পর পর। তাহলে এইগুলো হচ্ছে স্থানিক। এবার হচ্ছে কালিক। কালিক মানে কি ভাই? তোমার হচ্ছে সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে? এখন সরাসরি তো বলবে না, বললো আহ্নিক গতি বা বার্ষিক গতি। আহ্নিক গতি কি? পৃথিবী তার নিজ কক্ষপথের উপরে 24 ঘন্টা একবার যে প্রদক্ষিণ করে এটাকে বলি আমরা আহ্নিক গতি। আর পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এটাকে আমরা বলি বার্ষিক গতি। তাহলে যখন তোমার আহ্নিক বা বার্ষিক কথাটা বলবে, সাথে কিন্তু সময় ইনডাইরেক্টলি উল্লেখ করে দিচ্ছে। আহ্নিক মানে 24 ঘন্টা, বার্ষিক মানে 365 দিন। তাহলে যদি সময়ের উল্লেখ থাকে তখন তুমি বলবা কালিক বা কালিক পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তারপর দেখো, খেয়াল করো এই জায়গাটা সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ? পুরোটা সময় আপনার ক্লাস করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো ক্লাস নিব ইনশাল্লাহ, সামনে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। আসেনি আবার সেকেন্ড টাইম? আচ্ছা, নেহা, আকিজে পড়তাম। আচ্ছা, আমার স্কুল ছিল আকিজে ক্লাস 10 পর্যন্ত। আশানুরূপ মার্ক আসেনি, সেকেন্ড টাইম দিব ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই তুমি সেকেন্ড টাইম দিবা, আমি বলবো, আমি রেকমেন্ড করবো তুমি সেকেন্ড টাইম দিবা। কেন? কারণ গতবার কিন্তু প্রায় 1500 সেকেন্ড টাইমার চান্স পাইছে। কেন? মাত্র 3 মার্ক কাটছে, আমরা জানি সেকেন্ড টাইমারদের 3 মার্ক, কিন্তু এটা সেকেন্ড টাইমারদের জন্য অনেক সুযোগ আর কি। এবং আমার বিশ্বাস যদি আগে থেকে বলতো, এটা তো পরে বলছে, শুরুতে তো বলেন, আগে থেকে বললে আরো বেশি পাইতো। এবার ইনশাল্লাহ আরো বেশি পাবে, 2500 বা ছাড়াই যাইতে পারে, ঠিক আছে? তো যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের আশা তো হওয়ার দরকার নেই। আমাদের 15 তারিখ পর্যন্ত যে ভার্সিটি পরীক্ষা আছে, অবশ্যই তুমি আগে ভার্সিটি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো। তারপরে আমরা হচ্ছে 16 তারিখ থেকে সেকেন্ড টাইম ব্যাচ শুরু করবো ডিএমসি স্কলারে। এবং ডাক্তার সিয়াম ভাই নিজের পার্সোনাল সুপারভিশনে থাকবে পুরো সেকেন্ড টাইম ব্যাচটা। এবং তোমাদের মেইন যে অ্যাডমিশন জার্নি এই শুরু হওয়ার আগে আমরা 3 থেকে 4 বার ইনশাল্লাহ রিভিশন দিয়ে ফেলবো বা বইটা আরেকবার শেষ করে ফেলবো, ঠিক আছে? তো অবশ্যই 16 তারিখ থেকে শুরু হবে। যাদের আরো ইনফরমেশন দরকার তারা আমাদের অফিসের যে হটলাইন আছে হটলাইনে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আসো। লাইভ এত কালো কেন? আচ্ছা, লাইভ তো আসলে তোমার দেখো তোমার বোর্ডটা বোঝানোর জন্য আর কি, হ্যাঁ, বোর্ডটা খুব সুন্দর বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে, এবার আসো, তুমি এই জিনিসটা একটু খেয়াল করো যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা বললে কিন্তু স্থানিক, ঠিক আছে? আর এটা কালো নেই, এটা হচ্ছে আসল লাইট, হ্যাঁ? আচ্ছা, এবার আসো দেখো, যদি বলে ঘড়ির সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা যখন বলবে তখন স্পেসিফিক করে বলে দিছে। যখন সেকেন্ডের কাঁটা বলবে আমরা জানি 60 সেকেন্ড পর আবার সেম জায়গায় আসবে। যদি মিনিটের কাঁটা বলে তাহলে আমরা জানি 60 মিনিট পর আবার সেম জায়গায় আসবে। যদি ঘন্টার কাঁটা বলে তাহলে 12 ঘন্টা পর আবার সেম জায়গায় চলে আসবে, ঠিক আছে? তাহলে যখন আমার স্পেসিফিক বলে দিবে সেকেন্ড, মিনিট বা ঘন্টার কাঁটা, তখন তোমার বলতে হবে কালিক। আর যদি শুধু ঘড়ির কাঁটা বলে, কোনো স্পেসিফিক বলে দেয় নাই, মানে আমি স্পেসিফিক সময়টা জানি না, তখন কি বলতে হবে? স্থানিক। তাহলে এটা সবাই ক্লিয়ার হইছো কিনা? সবাই যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করে দাও যে বুঝছি। সবাই একটু যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করে দাও যে বুঝছি। সবাই বুঝে থাকলে আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটা কোশ্চেন করলাম, একটু আনসার দাও তো ভাইয়া। বলতো যে তোমার যে জন্মদিন, তোমার জন্মদিন এটা কি স্থানিক না কালিক পর্যাবৃত্ত উদাহরণ বলতো? আর সামনে কি ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, 14 ফেব্রুয়ারি, তাই না? জায়গা পাওয়া যাবে না, কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখো, ঠিক আছে? তো এই যে 1 বছর পর পর আসে, মানে নির্দিষ্ট একটা সময় পর পর আসে, ঠিক আছে?
তো এই সময় এটা কি বলতো, স্থানিক না কালিক? আচ্ছা, অনলাইনের বিষয়টা তুমি একটু অফিসে ফোন দিবা, ফোন দিয়ে একটু যোগাযোগ করে একটু শিওর হয়ে নিবা, হ্যাঁ? আচ্ছা বলো, স্থানিক না কালিক? আমি একটু কমেন্ট দেখবো। আচ্ছা, স্থানিক না কালিক, স্থানিক না কালিকের উদাহরণ সবাই একটু কমেন্ট করেন, একটু কমেন্ট দেখি। আমি একটু আচ্ছা দেখি আমার কে কে আছে লাইভে। শাহনাজ রহমান জয় আছে, আচ্ছা রায়াতুন ইসলাম ঋতু আছে, তারপর হচ্ছে নূরে জান্নাত তরপা আছে, সরস্বতী ক্লিয়ার, লামিশা মালিয়াত বলছে বুঝছি ভাইয়া। আচ্ছা, নূরে জান্নাত তরপা কমেন্ট করে ফেলছে কালিক, থ্যাংক ইউ। সাকলাইন সাকিব ভাই নিজে কমেন্ট করতেছে কালিক, ঠিক আছে। লামিশা মালিয়াত কালিক, ঠিক আছে, এই তো তার মানে বুঝছো। সোনালী পারভিন প্রি মেডিকেল অনলাইন আছে, সবাই প্রি মেডিকেল অনলাইনে যাচ্ছে। আচ্ছা, অনলাইনের বিষয়টা আমরা জানাবো, হ্যাঁ, আমরা হচ্ছে আলোচনা করে অনলাইনে, অনলাইনে অবশ্যই চলবে, হ্যাঁ। তো আচ্ছা, অনলাইনে মনে হয় 3 দিন সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে। তো অনলাইনেও তুমি ভর্তি হতে পারবা, তুমি হচ্ছে একটু অফিসে যোগাযোগ করবা, ঠিক আছে। আচ্ছা, কালিক আসান বিন হাসান লিখছে, নাতাশা কবির লিখছে, আরিফা আক্তার তামান্না লিখছে, হৃদয় ভাই কমেন্ট করছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কালিক, সরস্বতী কালিক, ঠিক আছে, এই তো তাহলে সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই দেখো, তারপরে আমি স্পন্দন গতি আরেকটা ডেফিনেশন নিয়ে আসছি, যে গতিপথের অর্ধেক সময় যদি একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি অন্যদিকে তোমার গতি থাকে, তাকে বলি স্পন্দন গতি। ভাই উদাহরণ দেন। এই যে তোমার পেন্ডুলামের কথা যদি আমি বলি, দেখো অর্ধেক সময় কিন্তু এইদিকে, বাকি অর্ধেক সময় এইদিকে, দেখছো? আবার তুমি যদি গিটারে একটা তারে যদি এরকম একটা বাড়ি দাও, তাহলে কি গিটারের তারটা কিন্তু এভাবে ওঠানামা করে, একবার উপরে যায় নিচে আসে, নিচে উপরে যায় নিচে আসে, এটা হচ্ছে ভাইব্রেশন, তাই না? তারপরে হচ্ছে তোমার ইঞ্জিনের পিস্টন, ইঞ্জিন কিন্তু হচ্ছে এরকম এরকম ভাবে, তুমি বাইকের ইঞ্জিন যদি বাইকের অ্যাড দেখে থাকো, দেখবে বাইকের ইঞ্জিন হচ্ছে একবার নিচে আসে উপরে আসে, নিচে আসে উপরে আসে, এভাবে ওঠানামা করে, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে সব স্পন্দন গতির উদাহরণ, মানে অর্ধেক গতিপথ অর্ধেক একদিকে যাবে, বাকি অর্ধেক আরেক দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা ডেফিনিশন উদাহরণ একটু লাগবে। প্রথম হচ্ছে সহজ কথা একটু পড়ে ফেললাম, তারপর একটু নিচে চলে আসো। দেখো আমি লিখছি দুইটা আহ সমীকরণ লিখছি, হ্যাঁ, যে সরল সন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে এ প্রপোর্শনাল মাইনাস এক্স, এফ প্রপোর্শনাল মাইনাস এক্স। ভাই এ মানে কি? আমরা সবাই জানি এ মানে হচ্ছে ত্বরণ। এক্স মানে কি? এক্স মানে আমরা সবাই জানি এক্স মানে হচ্ছে সরণ। তার মানে ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের সমানুপাতিক। এবং দেখা আগে একটা মাইনাস সাইন দিছি, মাইনাস সাইন মানে কি? মাইনাস সাইন মানে হচ্ছে বিপরীতমুখী। সবাই একটু কমেন্ট করবো, আমি কমেন্ট পড়বো, সবাই একটু লিখবা ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সবাই একটু লিখো, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আর এফ মানে আমরা জানি বল, এই বলটা আসলে প্রত্যয়নী বল, ঠিক আছে। তুমি একটা স্প্রিং রে টেনে ছেড়ে দিলে বা স্থিতিস্থাপক কোনো কিছু টেনে ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসে না, যে বলের কারণে আগের জায়গায় চলে আসে তাকে বলি আমরা প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বলও সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এটা একটু কমেন্ট করো সবাই, ঠিক আছে। আচ্ছা, মশা খায় রক্ত আমি ভাইয়ের ভক্ত, ঠিক আছে। মামুন, মামুন কিন্তু এই বছর সেকেন্ড টাইম হচ্ছিল, আমি সেকেন্ড টাইম নিয়ে কথা বলতেছিলাম, ও এই বছর হচ্ছে এই বছর সেকেন্ড টাইম হিসেবে চান্স পাইছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এরকম অনেক উদাহরণ আছে আসলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুসলমানের জীবন 14 ফেব্রুয়ারি বলে কিছু না, সুন্দরবন দিবস, এই যে সুন্দরবন দিবস এটা কিন্তু কালিকের উদাহরণ, ঠিক আছে। আমরা সুন্দরবন দিবস করবো, সমস্যা নাই, ঠিক আছে। এবার আসো, তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, সবাই একটু কমেন্ট করো। আর লেখো হচ্ছে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই জিনিসটা ভাই তোমার যে অনুশীলনীতে 3-4 বার 5-6 বার আছে, বুঝছো? আচ্ছা, এরপরে চলে আসো, নিচে চলে আসো। দেখো ভাই আমি কিছু সূত্র লিখছি, ভাই ফিজিক্স পড়ার কিছু নিয়ম আছে, হ্যাঁ। ফিজিক্স কিন্তু খুবই সহজ, আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে 20টা, আমাদের ফিজিক্স টোটাল চ্যাপ্টার আছে 21টা, ঠিক আছে। তো একটা চ্যাপ্টার থেকে একটা আসে, তাও অনুশীলনী থেকে আসে, না আসলে আমাদের পাঠতে হয়, ওই একটার জন্য আমরা এত কিছু পড়তেছি, হ্যাঁ। তো ফিজিক্স সহজ লাগবে কখন? তোমার ফিজিক্স চ্যাপ্টার যে কোনো চ্যাপ্টার পড়ার আগে তুমি সবার আগে সূত্র পড়ে নেবে। 1 নাম্বার কথা হচ্ছে সূত্র পড়তে হবে, ঠিক আছে। এই জন্য আমি সূত্রগুলো দেখো আগে লিখছি। তুমি একটা চ্যাপ্টারের সূত্র পড়লে তুমি সব পারবা। ভাই সূত্র কেন পড়বো? সূত্র পড়ার কারণ হচ্ছে 1 নাম্বার ম্যাথ, যে ছোটখাটো ম্যাথ আসে ওইগুলো পারা যায়। 2 নাম্বার কথা হচ্ছে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বা কি ধরনের সম্পর্ক, এই সম্পর্কগুলো অ্যান্সার করা যায়। এবং মেডিকেলে জানো সম্পর্ক কিভাবে সম্পর্কিত, এই ধরনের এমসিকিউ কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো অবশ্যই পাঠতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ইসাক স্যারের বইয়ের সার সংক্ষেপ দেয়া আছে, দেখবা যদি এখানে ভুল থাকে ওটা ঠিক করে নিয়ে পড়তে হবে। সার সংক্ষেপ মাস্ট পড়তে হবে। 3 নাম্বার তোমার বইয়ের ভিতরে পড়বা, 4 নাম্বারে যে অনুশীলনীটা একবার সলভ করে ফেলবা, এইভাবে তোমার ফিজিক্স পড়তে হয়, বুঝা গেছে? আচ্ছা, এই তো সবাই লিখতেছে, কে কে লিখছে দেখি। সরস্বতী লিখছে,
হৃদয় ভাই নিজে লিখছে, আচ্ছা লামিশা মালিয়াত লিখছে, জয় লিখছে, ঠিক আছে। আচ্ছা ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে। এবার দেখো আমি সূত্রগুলো একটু লিখে ফেলছি। সূত্রগুলো কি লেখা আছে? x ইকুয়ালস টু a sin, আচ্ছা x ইকুয়ালস টু a sin ওমেগা টি। তোমরা যা 8 থেকে তোমরা পড়ছো তো এই সূত্রগুলো জানো। x ইকুয়ালস টু a sin ওমেগা টি, v মানে কি বেগ, আচ্ছা x মানে কিন্তু এখানে সরণ, a মানে ত্বরণ, হ্যাঁ, v মানে বেগ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্র আছে মুখস্থ করে বা। আর আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি v max মানে কি সর্বোচ্চ বেগ ইকুয়ালস টু কিন্তু a ওমেগা। কেন? যদি আমাদের x শূন্য হয়, x এর যদি আমি শূন্য বসাই তাহলে কি রুট ওভার a স্কয়ার থাকে, রুট ওভার a স্কয়ার মানে কিন্তু a, তার মানে v max যে সর্বোচ্চ বেগ ইকুয়ালস টু a ওমেগা। আচ্ছা ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x, যদি আমি সর্বোচ্চ ত্বরণ বলি তাহলে তুমি বলবা মাইনাস ওমেগা স্কয়ার a। কেন? এই x আর a মানে কি ভাই? a মানে হচ্ছে বিস্তার, a মানে কি বিস্তার, x মানে হচ্ছে সরণ, সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলি, বুঝা গেছে? সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলি। যেমন ধরো এই যে হচ্ছে আমাদের একটা পেন্ডুলাম, হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আমাদের সরণ যদি শূন্য হয়, এটা হচ্ছে সর্বোচ্চ এতদূর যাইতে পারে, তো এই যে সর্বোচ্চ সরণ এটাকে আমরা বলবো বিস্তার। সর্বোচ্চ সরণকে কি বলে? বিস্তার বলে। মানে সরণ যখন সর্বোচ্চ হয় তখন আমাদের বেগও, সরি এটা কি ত্বরণ, ত্বরণও সর্বোচ্চ হবে, ঠিক আছে। তাহলে এই যে a max এর সমীকরণটা মুখস্থ করবা, v max এর সমীকরণটা মুখস্থ করবা, এখান থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে। তারপর দেখো আমাদের পর্যায়কাল এর সমীকরণ দেয়া আছে, t equals to twice pi root over m by k, তারপর আছে ওমেগা, ওমেগা মানে কিন্তু হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, একই কথা, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক একই কথা। আচ্ছা এটা কিন্তু রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম। এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম না তখন কিন্তু আমার ঘোলা যাইতো যে টি সমান এম বাই কে নাকি কে বাই এম, ওমেগা সমান এম বাই কে নাকি কে বাই এম, তাই না? তো এখানে একটু লিখে রাখো তমা, কি লিখে রাখো ভাইয়া? তমা, তমা মানে কি? ততে হচ্ছে টি আর মতে হচ্ছে এম উপরে, তাহলে টি এর ক্ষেত্রে এম উপরে। আর এখানে লিখে রাখো ওমেগা ইকুয়ালস টু কম, ওমেগা ইকুয়ালস টু কম, কম মানে কি কে উপরে, আর এম মানে কি ম মানে কি এম নিচে, ঠিক আছে। তাহলে ভুল হবে না কিন্তু, তমা ওমেগা ইকুয়ালস টু কম, তমা ওমেগা ইকুয়ালস টু কম, তমা মানে টি এর ক্ষেত্রে এম উপরে আর ওমেগা ইকুয়ালস টু কম মানে কে উপরে এম নিচে। এটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা কাল পরীক্ষা না, আচ্ছা ঠিক আছে, অনেকেরই পরীক্ষা আছে, সবার পরীক্ষা এখনো শেষ হয় নাই। 13 তারিখে সিটি কলেজের পরীক্ষা শেষ হবে, তারপর হচ্ছে আরো পরীক্ষা আছে, বা খুলনার বাইরে সবারই আমরা জানি যে 22 থেকে 25 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হবে, হ্যাঁ। তো অনেকেই হয়তো পরীক্ষার জন্য ক্লাস করতে পারতেছে না, অবশ্য ক্লাস তো থাকবে গ্রুপে, তুমি অবশ্যই 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 পরে ক্লাসটা করে নিবা, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো যে টি ইকুয়ালস টু টুয়াইস পাই বা ওমেগা, এই সমীকরণ আমরা সবাই জানি। ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি, এই দুটো সমীকরণ আমরা কিন্তু সবাই জানি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে বলো তো এই ওমেগা বা কৌণিক বেগ এর একক কি? সবাই একটু কমেন্ট করো তো, কৌণিক বেগের একক কি? আচ্ছা অনুশীলনীর আচ্ছা কৌণিক বেগের একক কি আছে একটু কমেন্ট করো সবাই, এর একক কি আছে একটু কমেন্ট করো। খেয়াল করো আমি এই পাশে আরো দুটো সমীকরণ লিখছি, হ্যাঁ। এই যে দেখো টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এটা ট্রিপল স্টার সমীকরণ, এটা সবসময় পরীক্ষায় আসে। টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে। আরেকটা সমীকরণ লিখছি dx স্কয়ার বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0, এইটাকে বলে অন্তর্কলনীয় বা ব্যবকলনীয় সমীকরণ। কি বলে? অন্তর্কলনীয় বা ব্যবকলনীয় সমীকরণ। এটা অনুশীলনীতে আছে, আমি অনুশীলনীতে দেখাই দিব পরবর্তীতে। আমি কিন্তু সূত্রগুলা কিন্তু জাস্ট পরিচয় করে দিচ্ছি, এগুলো তোমরা সবাই পারো, আমি জাস্ট দেখাই দিচ্ছি, কিছু নতুন কিছু পড়াচ্ছি না কিন্তু, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো একটা কঠিন এমসিকিউ, এটা আসলে কেউ পারবে না আমি জানি, কিন্তু আজকে যারা ক্লাস করতেছো তারা পারবা ইনশাল্লাহ। আচ্ছা সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমি তো সুন্দর দেখতেছি, তোমার অর্বা তোমার মনে হয় একটু নিজের সমস্যা হচ্ছে, তুমি একটু নেটওয়ার্কটা চেক করো, হ্যাঁ, চেক করে আবার ঢুকো। খেয়াল করো দেখো এই যে অন্তর্কলনীয় বা ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণের সমাধান এটা তোমাদের স্ট্রাকচারের বইয়ে লেখা আছে, ঠিক আছে। এটা আর কোথাও নাই, এমসিকিউ তে আমি ওরকম দেখি নাই, কিন্তু কঠিন কোশ্চেন হলে দিবে যে অন্তর্কলনীয় বা ব্যবকলনীয় সমীকরণের সমাধান নিচের কোনটি? সমাধান হচ্ছে x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল, x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস ডেল। এই সমাধানটা সবার পারতে হবে, সমাধানটা একটু ট্রিপল স্টার দিয়ে রাখো, সমাধানটা হচ্ছে ট্রিপল স্টার দিয়ে রাখো, সমাধান হচ্ছে ট্রিপল স্টার। এটা কিন্তু কঠিন কোশ্চেন হলে দিবে, বা আমি যদি কখনো কোশ্চেন করি অধ্যায় থেকে এই কোশ্চেনটা আমি দিব, ঠিক আছে। আচ্ছা দেখো পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক, এই একটা সম্পর্ক, এটা কিন্তু ম্যাথ কোশ্চেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, খুব সম্ভবত 18-19 সালে আসছে। টি ইজ প্রপোর্শনাল 1 বাই রুট ওভার কে,
এটা কোথা থেকে পাইছি? এই দেখো, এই যে সমীকরণ t = টুয়াইস পাই রুট ওভার m বাই কে না, তাহলে এই যে t আর এই k, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক। খেয়াল করো, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাইলে আমাদের সূত্র পড়ার সুবিধা আরেকটা, এই সম্পর্কগুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। বর্গমূলের ব্যস্তানুপাতিক। সবাই একটু কমেন্ট করো তো যে পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক কি, সবাই একটু কমেন্ট করো। পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক কি, সবাই একটু কমেন্ট করে দাও। পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক একটু কমেন্ট করে দাও। দ্বিতীয় কোশ্চেন কমেন্ট করবা, ইলেকট্রিক পোল এটা কি স্থানিক নাকি কালিক পর্যায়বৃত্তগতির উদাহরণ? ইলেকট্রিক পোল এটা একটু কমেন্ট করে দেবে, ইলেকট্রিক পোল, ঠিক আছে, এটা একটু কমেন্ট করে দিবা। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কমেন্ট করে দিবা স্পন্দন গতি কাকে বলে। আমি একটু ডেফিনিশনও জিজ্ঞাসা করবো। হ্যাঁ, স্পন্দন গতি কাকে বলে এটা একটু লিখে দিবা, স্পন্দন গতি কাকে বলে। আচ্ছা, এবার আসো, সরল দোলন গতির বৈশিষ্ট্য একটু পড়তে হবে। কি কি ধরনের কোশ্চেন আসবে? আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, দাদা একটু দেখেন যে সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, হ্যাঁ একটু একটু গোলা আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করো সরল দোলন গতির বৈশিষ্ট্য। ছোটবেলায় তোমরা ইসপের গল্প শুনছো না? ইসপ, ওই যে ছোট ছোট গল্প থাকতো, সুন্দর সুন্দর, টিভিতেও দেখাতাম, আমরা পড়তাম। আজকে আমি তোমাদের বিশপের গল্প বলবো। হ্যাঁ, বিশপের গল্প। আচ্ছা, এটা কিন্তু কি ধরনের কোশ্চেন আসবে? আসবে হচ্ছে নিচের কোনটি সরল দোলন গতির বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়, এই ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে বিশপের গল্প মানে কি? দুইটা জিনিস আমরা সবাই পড়ছি, তোমরা কমেন্টও করছো, ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, পড়ছি না আমরা? তাহলে এই বতে হচ্ছে বিপরীতমুখী, শতে হচ্ছে সমানুপাতিক। বতে বিপরীতমুখী, শতে সমানুপাতিক। শতে আর কি কি আছে? ত্বরণ সাম্যাবস্থান অভিমুখী। ত্বরণ সাম্যাবস্থা, আমি বলতেছি আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, এই বৈশিষ্ট্যগুলো কমেন্ট করে ফেলো। কমেন্ট করলে কি হবে, তুমি হচ্ছে একবার নিজে লিখলে তোমার মেমোরিতে ভালো মনে থাকবে, ভালো সেট থাকবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বিপরীতমুখী সমানুপাতিক এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে ত্বরণ সাম্যাবস্থান অভিমুখী। ত্বরণ সাম্যাবস্থান অভিমুখী। গতিপথ সরলরৈখিক। দেখো এই যে স দিয়ে তিনটা বললাম, সমানুপাতিক, সাম্যাবস্থান অভিমুখী। গতিপথ কেমন একটু কমেন্ট করো তো সবাই। গতিপথটা কেমন, গতিপথটা কেমন হবে সবাই কমেন্ট করো। আর প হচ্ছে এই যে সরল দোলন গতি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কি বললাম ভাইয়া? এটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা কি? বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। মনে থাকবে, বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? এই যে আমাদের আবার দেখো লেখা আছে দোলনকাল বিস্তারের উপর নির্ভরশীল নয়। এটা কেন লিখলেন আপনি? এই যে দোলনকাল মানে কি? টি না? তুমি একটু খেয়াল করো উপরে যে আমরা সূত্রগুলো লিখছি, এই যে টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে একটা সূত্র আছে, আর টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি দুইটা সূত্র আছে। এখন এইখানে কোথাও বিস্তার বা এ কথাটা কি আছে? এ দেখো তো, এই সূত্রেও হ্যাঁ নাই, এই সূত্রেও নাই। তাহলে পর্যায়কাল কি বিস্তারের উপর নির্ভর করবে বা করবে না? এটাই হচ্ছে এমসিকিউতে আসে, সত্য মিথ্যাই দিয়ে দেয় যে পর্যায়কাল কি বিস্তারের উপর নির্ভর করে, বলবা যে না ভাইয়া করবে না। তাহলে সবাই এই লাইনটা লিখো, দোলনকাল বিস্তারের উপর নির্ভরশীল নয়, দোলনকাল বিস্তারের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসল জায়গায় চলে আসি। এক পৃষ্ঠা শেষ, আর এক পৃষ্ঠা পড়লে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, আমাদের এক পেজ পড়া শেষ, আর এক পেজ পড়লে আমাদের পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা, মনে রাখার টেকনিক তোমার, হ্যাঁ তোমা হচ্ছে মনে রাখার টেকনিক। ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু না। আচ্ছা, ঠিক আছে, সরলরৈখিক। আচ্ছা, লিখছে কে? সরস্বতী লিখছে, লামি শামা আলিয়াত লিখছে, দূরে জানা তর্পা, যদিও ওর পরীক্ষা কালকে, তাও আসো, থ্যাংক ইউ। সরস্বতী আছে, রাইসা আছে, সরলরৈখিক। আচ্ছা, নাইমা আক্তার জুথি সরলরৈখিক। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই ভাই, আমাদের কিন্তু প্রি মেডিকেল চলতেছে খুলনা শাখায় অফলাইনে। আগামী শুক্রবার ক্লাস আছে, শুক্রবার সকাল 10:30টার সময় ক্লাস শুরু হবে, এবং সিএম ভাই নিজে ক্লাস নেবে। তোমরা সবাই কিন্তু অবশ্যই আসবা, বা ফ্রেন্ডদের একটু জানাই দিবা যারা ক্লাসে আসো, যারা আসতে পারবো খুলনা শহরে আসো, তারা অবশ্যই 14 তারিখ আসবা। যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হবে, তো শুক্রবার থেকে কিন্তু আমরা পুরো দমে শুরু করবো আর কি। হ্যাঁ, আর ভাই আজকে আমি একটা কথা বলে দিই, যারা অনলাইনে আসো তারা একটু দেখো, শুনে শুনে একটু মাথার মধ্যে ঢুকায় রাখো। সাইফুর ভাই একদিন বলছিল কম পড়ে কেউ কোনোদিন চান্স পাবে না। আমি আবার বলি, শুনতে একটু খারাপ লাগতে পারে, কষ্ট পাইতে পারো, কিন্তু কিছু করার নাই ভাইয়া, কম পড়ে চান্স হবে না, বলে দিলাম। ভাই বলতে পারো যে ভাই গতবার তো সহজ কোশ্চেন আসছে, গতবার তো কম পড়ে অনেকে চান্স পাইছে। ভাই সহজ কোশ্চেন আসলেও সিট তো 5,000ই আছে নাকি? সিট কি বাড়ছে? সিট তো বাড়ে নাই, সিট কিন্তু 5,000ই আছে। তাহলে টপ যে 5,000 বেশি পড়ছে, ওরাই কিন্তু চান্স পাইছে। তুমি শুনবা 1 মার্ক 2 মার্ক 0.5 এর জন্য, 0.25 এর জন্য অনেকে চান্স মিস করছে। আসলে প্যাথেটিক, খুবই দুঃখজনক। কিন্তু তারা বলে যে ভাই আর একটু যদি পড়তাম, আর অল্প একটু পড়লে, আর একটা এমসিকিউ যদি পারতাম, তাহলে হয়তো চান্স পেয়ে যাইতাম। ঠিক আছে,
তো এইটাই যে যারা হচ্ছে টপ যে 5000 বেশি পড়বে তাকে আসতে হবে। সুতরাং বেশি পড়ার কোনো বিকল্প নেই, বেশি পড়তে হবে। কম পড়লে যদি কেউ বলে যে কম পড়লে চান্স হয়ে যাবে, অল্প পড়লে চান্স হয়ে যাবে, তাহলে সে তোমার মিথ্যে কথা বলতেছে। কম পড়ে চান্স পাওয়া যায় না, বুঝা গেছে? আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। এখন বলার উদ্দেশ্য কি, কারণ এখন তোমাদের হাতে সময় আছে, এই সময়টা কাজে লাগাও, ঠিক আছে? জাস্ট একটা বছর তো অ্যাডমিশন সিজনটা, একটা ভালো জায়গায় যাওয়ার পরে দেখবা তখন হচ্ছে সবকিছু জীবনটা আরো সহজ হয়ে যাবে, বুঝা গেছে? মানে তোমার জীবনটা কঠিন হবে কিন্তু তোমার পরিবার বা পারিপার্শ্বিক আত্মীয়স্বজন সবার জীবন সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আসো, বিস্তারের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, শাহনাজ রহমান জয় লিখছে, সরস্বতী লিখছে। আচ্ছা ঠিক আছে, গুড গুড। নাইমা আক্তার জুথি আছে, লামিশা মালিয়াত আছে, ঠিক আছে। আসো, সরল দোলক নিয়ে আমরা পড়ি। সরল দোলক হচ্ছে এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিকও বলা যায়, এখান থেকে সবসময় কোশ্চেন হয়। এবং দেখো, সরল দোলকের বিস্তার সর্বদা 4 ডিগ্রি এর কম রাখা উচিত। কয় ডিগ্রি? সবাই একটু কমেন্ট করো তো, যে সরল দোলকের বিস্তার 4 ডিগ্রি কয় ডিগ্রি এর কম রাখা উচিত, কয় ডিগ্রি এর কম রাখা উচিত? ঠিক আছে, 4 ডিগ্রি কম রাখা উচিত। যদি 4 ডিগ্রি এর বেশি রাখি, একটু আগে আমরা কিন্তু পড়ছি, বলো তো সরল দোলকের ক্ষেত্রে গতিপথ কেমন ছিল? একটু কমেন্ট করো তো সবাই, সরল দোলকের ক্ষেত্রে গতিপথটা কেমন ছিল? গতিপথটা কেমন ছিল? একটু কমেন্ট করো, গতিপথটা কেমন ছিল? যদি 4 ডিগ্রি আর কম রাখি তাহলে ওই গতিপথটা মেনটেন করবে, কিন্তু যদি 4 ডিগ্রি আর বেশি হয়ে যায় তখন হচ্ছে বৃত্তাকার হয়ে যাবে। গতিপথটা কেমন হয়ে যাবে? বৃত্তাকার। এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন, 4 ডিগ্রি আর বেশি হলে বৃত্তাকার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসো। এইবার হচ্ছে এই যে দেখো আমাদের কি আছে, একটা সরল দোলক আঁকছে, যদিও ছবি ভালো হয় নাই। এখান থেকে যদি আমি আঁকি দিলে সুন্দর ছবি হবে, দেখবা? আচ্ছা, এবার তো জায়গা নাই। আচ্ছা, এটা হচ্ছে ধরো একটা সরল দোলক, হ্যাঁ, মানে এটা হচ্ছে পেন্ডুলাম আর কি, যে এরকম পেন্ডুলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মধ্য অবস্থান, এটা হচ্ছে আমাদের মধ্য অবস্থান, এটা হচ্ছে আমাদের শীর্ষ বা প্রান্তীয় অবস্থান। এটা কি? শীর্ষ বা প্রান্তীয় অবস্থান। এটা হচ্ছে মধ্য অবস্থান, আর এটা হচ্ছে শীর্ষ বা প্রান্তীয় অবস্থান। এটা আমরা সবাই জানি, ঠিক আছে? এখন এখান থেকে কি কোশ্চেন হয়? আচ্ছা, 4 ডিগ্রি এর কম সরলরেখি, ভেরি গুড। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমাদের সরল দোলক, হ্যাঁ। এখন এখান থেকে কি কোশ্চেন হয় এটা আমাদের তোমাদের আগে জানতে হবে। কোশ্চেন হবে, ভাইয়া সরল দোলকের মধ্যস্থানে বেগ সর্বোচ্চ না সর্বনিম্ন? তারপরে হচ্ছে সরণ সর্বোচ্চ না সর্বনিম্ন? ত্বরণ সর্বোচ্চ না সর্বনিম্ন? এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো এটা যাতে কনফিউশন না হয় জন্য আমি দেখো একটা নিমোনিক্স লিখছি, বেগম সর্বোচ্চ। হ্যাঁ, বেগম সর্বোচ্চ। বেগম মানে কি বলো তো? বেগম মানে কি? একটু কমেন্ট করো, আমি একটু কমেন্ট পড়বো, দেখি কে কে পারে। বেগম মানে কি? একটু কমেন্ট করো। বেগম মানে কি? একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, বেগম মানে কি? আচ্ছা, বেগম মানে হচ্ছে বউ। আমরা সবাই জানি বেগম মানে কি? বউ। তুমি বাইরে যত বড় ক্ষমতাশালী হও, যত বড় ধরো রেসপেক্টেড পারসন বা যাই হও, যত বড় 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 মাপের মানুষই হও না কেন, বাসায় গেলে তোমার কার কথায় উঠতে বসতে হবে? বউয়ের কথায় না? বউয়ের উপরে কথা বলা যায় বাসায় গেলে? বলা যায় না কিন্তু। এই জন্য বউ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, মনে থাকবে। তাহলে বউ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই জন্য কি বললাম? বেগম সর্বোচ্চ। বেগম সর্বোচ্চ, এটা মাথায় রাখতে হবে। সবাই একটু কমেন্ট করে দাও, বেগম সর্বোচ্চ। বেগম সর্বোচ্চ। ভাই বেগম সর্বোচ্চ মানে কি? মানে হচ্ছে, এখানে সবাই হচ্ছে যারা নোট করতেছো সাথে সাথে লিখে ফেলবা। বেতে হচ্ছে বেগ, বেতে কি? বেগ। আর গতে হচ্ছে গতি শক্তি, গতি শক্তি। বেগ আর গতি শক্তি। মতে হচ্ছে মধ্যস্থান, মতে কি ভাই? মধ্যস্থান। তাহলে বেগ আর গতি শক্তি মধ্যস্থানে সর্বোচ্চ। সবাই একটু এই জিনিসটা একটু কমেন্ট করে ফেলো, বেগ আর গতিশক্তি মধ্যস্থানে সর্বোচ্চ। সবাই একটু কমেন্ট করে ফেলো, বেগ আর গতিশক্তি মধ্যস্থানে সর্বোচ্চ, এটা একটু কমেন্ট করে ফেলো। তাহলে আমি লিখতে পারি মধ্যস্থানে আমাদের ভি হচ্ছে ম্যাক্স, আর গতিশক্তি মানে ই কে, ই কে মানে কাইনেটিক এনার্জি, এই দুইটা হচ্ছে ম্যাক্স। তাহলে বেগ আর গতিশক্তি মধ্যস্থানে সর্বোচ্চ। তাহলে একটু বলো তো আমারে, যদি গতিশক্তি এখানে সর্বোচ্চ হয় তাহলে ইপি, ইপি মানে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি, তাহলে মধ্যস্থানে স্থিতিশক্তি কি হবে? সর্বনিম্ন হবে। সর্বনিম্ন মানে কি? শূন্য না? সর্বনিম্ন মানে কিন্তু শূন্য। তাহলে দেখো মধ্যস্থানে কি কি? বেগম সর্বোচ্চ মানে বেগ সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ। তাইলে স্থিতিশক্তি হবে শূন্য। তাহলে প্রান্তে কি হবে? প্রান্ত হবে উল্টা। তাহলে প্রান্তে বেগ হবে শূন্য, তারপর হচ্ছে গতিশক্তি হবে শূন্য, আর যেটা স্থিতিশক্তি এটা হবে সর্বোচ্চ। এটুকু সবাই বুঝছে কিনা? এটুকু সবাই বুঝছে? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো যে ভাই বুঝছি। আচ্ছা, রাইসা জয়, আচ্ছা বেগ, অর্পা, সাদিয়া আক্তার সবাই কমেন্ট করতেছে, ঠিক আছে, গুড গুড। শিমুল মাহমুদ আসছে,
লামিশা মালিয়াত আছে, আরিফা আক্তার তামান্না আছে, জুথি আছে, সরস্বতী আছে। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে, ভেরি গুড ভেরি গুড। নাতাশা কবির, বেগম সর্বোচ্চ, বেগ অবস্থানে সর্বোচ্চ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটুকু সবাই বুঝছো কিনা? তাহলে কখন হচ্ছে আমাদের বেগ আর গতিশক্তি আর কি বললাম স্থিতিশক্তি, কখন কোথায় কি হবে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপরে খেয়াল করো, আমাদের যে কোনো পেন্ডুলাম ধরো, এটা ধরো পেন্ডুলাম, হ্যাঁ, পেন্ডুলাম তো প্রথমে এরকম থাকে তাই না, তারপর আমি যদি এখান থেকে ছেড়ে দিলে এমনি 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 ঘুরতে থাকে তাই না। তাহলে এই যে প্রথমে কি অবস্থায় আছে, এই অবস্থায় আছে, যখন এই অবস্থায় আছে তখন আমাদের স্মরণ হচ্ছে শূন্য তাই না, মানে এই অবস্থানে স্মরণ হচ্ছে কি বললাম শূন্য। আর এই প্রান্তে বলছিলাম না স্মরণ সর্বোচ্চ, মানে এটা বিস্তার x ইকুয়ালস টু a, মনে আছে তো? একটু মনে করে দেখো তো, এটা কিন্তু আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো মধ্যস্থানে যদি স্মরণ শূন্য হয়, প্রান্তে স্মরণ সর্বোচ্চ, তাইলে মধ্যস্থানে ত্বরণ কি হবে? একটু কমেন্ট করো তো সবাই। বুঝছি। আচ্ছা, মধ্যস্থানে ত্বরণ হবে শূন্য, আমি লিখছি যদিও দেখা যাচ্ছে। কেন শূন্য? আমরা একটু আগে পড়ছি ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, আমরা পড়ছি না এই সমীকরণটা একটু আগে? ত্বরণ সরল দোলকের ক্ষেত্রে ত্বরণের সমীকরণ পড়ে আসছি না? তাইলে যদি এক্স শূন্য হয়, স্মরণ শূন্য হইলে টোটাল ত্বরণও কি হয়ে যাবে বলতো? ত্বরণও এক্স শূন্য হইলে কি যাই গুণ করি সব শূন্য হয়ে যায় না? তাহলে ত্বরণে এখানে কি হবে? শূন্য। তাহলে এখানে কি আমাদের স্মরণ সর্বোচ্চ, তাহলে ত্বরণও এখানে কি হবে? সর্বোচ্চ হবে। এইটুকু সবাই বুঝছে কিনা? এই ত্বরণটাই সবাই ভুল করে, বুঝছো? ত্বরণটাই কিন্তু সবাই ভুল করে ফেলে, এই ত্বরণটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে মধ্যস্থানে আমাদের স্মরণ শূন্য, তাই ত্বরণও শূন্য। কেন? আমাদের সূত্র হচ্ছে এইটা। আর যখন আমাদের স্মরণ সর্বোচ্চ হবে তখন আমাদের ত্বরণও কি হবে? সর্বোচ্চ হবে। ত্বরণও কি হবে? সর্বোচ্চ হবে। এটুকু সবাই বুঝছে কিনা? আমি আরেকটা দেখো সূত্র লিখে ফেলছি, মোট শক্তি। মোট শক্তি মানে কি? গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল, তাই না? গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল লিখছে কি দেখো, মোট শক্তি সমান সর্বোচ্চ গতিশক্তি সমান কি? সর্বোচ্চ গতিশক্তি সমান কি? সর্বোচ্চ স্থিতিশক্তি। সর্বোচ্চ স্থিতিশক্তি সমান হাফ কে এ স্কয়ার। সর্বোচ্চ গতিশক্তি মানে স্থিতিশক্তি এখানে শূন্য, আর সর্বোচ্চ স্থিতিশক্তি মানে গতিশক্তি এখানে শূন্য, দুইটা যোগফল করে বের করছে আর কি। হ্যাঁ, এটার সমীকরণ কি? হাফ কে এ স্কয়ার। হাফ কে এ স্কয়ার কখন? আসলে তোমার সমীকরণটা ছিল হাফ কে এক্স স্কয়ার। এই যে সরল, যখন স্মরণ সর্বোচ্চ তখনই তো মোট শক্তি বা সর্বোচ্চ গতিশক্তি পাবো, তাই না? তো যখন স্মরণ সর্বোচ্চ তখন সেটা কি হয়ে যায়? বিস্তার হয়ে যায়, মানে এক্স যখন এ হবে তখনই আমি সর্বোচ্চ গতিশক্তি বা স্থিতিশক্তি পাবো। কিন্তু সমীকরণটা কি? হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার, হাফ কে এ স্কয়ার। সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমি একটু কমেন্ট করে দাও তো। বলো তো প্রান্তে বা শীর্ষে বেগ কি হবে? সর্বোচ্চ না সর্বনিম্ন? প্রান্তে বা শীর্ষে বেগ কি হবে? সর্বোচ্চ বা সর্বনিম্ন? একটু কমেন্ট করে দাও, প্রান্তে বা শীর্ষে বেগ কি হবে? প্রান্তে বা শীর্ষে বেগ কি হবে? সবাই একটু কমেন্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি সরল দোলকের ব্যবহার লিখছি, এটা এমসিকিউ তে আসছে যে কোনটি ব্যবহার বা ব্যবহার নয়। এখানে কি আছে? অভিকর্ষীয় ত্বরণ। প্রথম ব্যবহার কি? প্রথম ব্যবহার হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করা যায়। দ্বিতীয় ব্যবহার হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। তৃতীয় ব্যবহার হচ্ছে খনির গভীরতা নির্ণয় করা যায়। তারপর হচ্ছে সময় নির্ণয় করা যায়। স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় করা যায়। তাহলে এই যে পাঁচটা লিখছি, পাঁচটা 5 স্টার দাও, এটা পরীক্ষা আসেই। কোনটি ব্যবহার বা ব্যবহার নয়? এখানে এই যে খনির গভীরতা, এটা তোমার বইয়ে লেখা নাই, হ্যাঁ, কিন্তু এটা আমরা নির্ণয় করতে পারি। আসলে আমি নির্ণয় করতে পারি না কোনটা? আমি একটা এমসিকিউ দেখছি যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় না। তাহলে একটু লিখে রাখো, সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় না। সমুদ্রের গভীরতা কোনটি হচ্ছে ব্যবহার নয়? উত্তর হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা অবশ্যই তোমাদের বইয়ে হচ্ছে এই চারটা দেয়া আছে, তিনটা চারটা দেয়া আছে, এইটা দেয়া নাই, বুঝছো? কিন্তু খনি গভীরতা নির্ণয় করা যায় আসলে, আর সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় না। এই জিনিসটা একটু জানতে হবে তোমার অবশ্যই। ঠিক আছে, সর্বনিম্ন আছে সৌমিক দাস, জি ভাই মানে বুঝছে। নূরে জান তরবা লিখছে সর্বনিম্ন, গুড। রায়াতুন ইসলাম ঋতু, ঋতু লিখছে সর্বনিম্ন, গুড। লামিশা মারিয়া লিখছে সর্বনিম্ন, হ্যাঁ, কারণ বেগম সর্বোচ্চ বেগ যদি মধ্যস্থানে সর্বোচ্চ হয় তাহলে প্রান্তে বেগ কি হবে? শূন্য হবে, আমরা জানি। খুবই সহজ জিনিস। হ্যাঁ, আচ্ছা এবার চলে আসো, দেখো এই যে সরল দোলকের সূত্র আছে চারটা ভাইয়া, কয়টা? চারটা। বলো তো সরল দোলকের সূত্র কে দিছে? যদি তোমাদের কোশ্চেন করে কে দিছে, এটা বইয়ে না এক্সট্রা ইনফরমেশন লিখে রাখতে পারো, গ্যালিলিও দিছে। সরল দোলকের সূত্র দিছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী গ্যালিলিও। সরল দোলকের সূত্র দিছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী গ্যালিলিও, ঠিক আছে। আচ্ছা, সরল দোলকের আচ্ছা সূত্রটা আমরা জানি টি ইকুয়ালস টু 2i পাই √l/g, এই সূত্র আমরা আগে পড়ে আসছি না? দেখো তো,
আচ্ছা, তো এই সূত্র দিয়েই কিন্তু আমরা বের করে ফেলবো, বুঝছো? বইটা 3টা দেয়া, কিন্তু আসলে 4টা হবে। হ্যাঁ, সূত্র আছে 4টা, 4টা আমি পড়াই দিই। এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। হ্যাঁ, প্রথমে দেখো টি তে লিখছি 1, 1 মানে এটা হচ্ছে সমকালের সূত্র, লিখে রাখো সমকালের সূত্র। 1 নম্বর সূত্রটা কি? সমকালের সূত্র। তুমি সূত্র ধরে ধরে যাবা। তো 1 নম্বরে কি আসে? প্রথমে টি আসছে, টি হচ্ছে 1 নম্বর সূত্র, সমকালের সূত্র। কোশ্চেন হবে দ্বিতীয় সূত্র কোনটা? দ্বিতীয় সূত্র দেখো, এরপরে টুয়াইস পাই, এটা তো ধ্রুব বা কনস্ট্যান্ট, এটা তো সূত্রে আসবে না। এরপরে কোনটা পাইছি? এল, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দৈর্ঘ্যের সূত্র। লিখো 2 নম্বর সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। 2 নম্বর সূত্র কি? দৈর্ঘ্যের সূত্র। আর কি বাকি আছে? জি বা ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। তাহলে 3 নম্বর সূত্র হবে ত্বরণের সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে ত্বরণের সূত্র। আর 4 নম্বর সূত্র কথা বলছে, এটা হচ্ছে ভরের সূত্র। 4 নম্বর সূত্র কি? ভরের সূত্র। 4টা সূত্র আছে, সূত্র দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, সরল দোলকের সূত্র। সমকালের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, ভরের সূত্র। মনে থাকবে। সমকালের সূত্র কি বলছে? বলছে যে বিভিন্ন ববের ভর আলাদা থাকলে তোমার হচ্ছে একটা দোলন সম্পন্ন করতে সমান সময় নয়। এটা অত বেশি কিছু না, জাস্ট একটা সিম্পল সেন্টেন্স লেখা আছে, ওটা বিষয় না। তোমার লাগবে হচ্ছে 2 নাম্বার, দৈর্ঘ্যের সূত্র জিনিসটা কি। আচ্ছা, তো দৈর্ঘ্যের সূত্র আমি এই পাশে একটু লিখি। হ্যাঁ, জায়গা কই, এই যে এখানে লিখি। এই যে 2 নাম্বার যেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তুমি দেখো তো আমি সমীকরণ লিখতে পারি টি প্রপোর্শনাল রুট ওভার এল। দেখো তো, টি প্রপোর্শনাল রুট ওভার এল লেখা যায় না? এল কিন্তু রুটের মধ্যে, তাই না? এইটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। মানে আমাদের যে পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, তাহলে পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। পর্যায়কাল কি? দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। কমেন্ট করে দাও তো, পর্যায়কাল আর দৈর্ঘ্যের মধ্যে কিভাবে সম্পর্কিত আছে? বর্গমূলের সমানুপাতিক। যদি এটা বুঝো তাহলে আমারে বলো, এল যদি বাড়াই, এল বাড়াইলে টি বাড়বে না কমবে? একটু কমেন্ট করো তো সবাই। এল বাড়াইলে টি বাড়বে নাকি কমবে? একটু কমেন্ট করো। আচ্ছা, এটা তো 2 নাম্বার গেল। 3 নাম্বার সূত্রটা একটু খেয়াল করো তো, এখান থেকে আমরা কিন্তু পারবো। হ্যাঁ, যে টি আর জি এর মধ্যে সম্পর্ক কি? টি প্রপোর্শনাল 1/√জি, জি কিন্তু নিচে, তাহলে 1/√জি মানে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বললাম ভাইয়া? বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো, আমি জি বাড়াইলাম, তাহলে টি বাড়বে না কমবে? বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, বলো তো, আমি টি জি বাড়াইলাম, তাহলে টি বাড়বে না কমবে? এই দুইটা আমার একটু বলে দাও। এই দুইটা যদি বুঝো তাহলে অনেকটা হয়ে যাবে। হ্যাঁ, আর যে 4 নাম্বার সূত্র, এটা আমি কি লিখছি? যে ববের ভরের উপর নির্ভর করে না। মানে এই যে দোলনকাল, দোলনকাল হচ্ছে যে বব থাকে না, কই ধরো আমি যদি এরকম আঁকি। হ্যাঁ, এটা ধরো আমাদের একটা এখানে যে বব থাকে, যেটা হচ্ছে এইভাবে ওঠানামা করে। হ্যাঁ, এই ববের ভরের উপরে দোলনকাল নির্ভর করে না। মানে বড় বব দিলেও যা হবে, ছোট দিলেও তাই হবে। ঠিক আছে, তাহলে ভরের সূত্রটা কি? ববের ভরের উপর নির্ভর করে না। কোশ্চেন আমি যদি পিতলের বব ব্যবহার করি, তাহলে দোলনকালের কি পরিবর্তন হবে? তুমি বলো ভাই অপরিবর্তিত থাকবে। কেন? কারণ ববের ভরের উপর নির্ভর করে না। আচ্ছা, প্রথমটা লিখছে বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু বাড়বে। কেন? সমানুপাতিক সম্পর্ক। যে আমি যদি দৈর্ঘ্য 4 গুণ করি, আমার পর্যায়কাল দ্বিগুণ হবে, বাড়বে, বর্গমূলের সমানুপাতিক হারে বাড়বে। আর এটা দেখো বর্গমূলের ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক মানে আমি যদি জি বাড়াই, তাহলে টি কি হবে? অবশ্যই কমবে। এটুকু সবাই বুঝছো কিনা? জি বাড়াইলে টি কমবে, আর এল বাড়াইলেও টি বাড়বে। এটা আমাদের সামনে লাগবে। তুমি এটুকু আগে বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও। এটুকু না বুঝলে আমি সামনে আগাবো না। সবাই এটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও, যে ভাই বুঝছি, তারপরে আমি সামনে যাবো। এইটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও তো, এইটুকু সবাই বুঝছো কিনা? ওইটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও, কমেন্ট করে দাও। আমি একটু কমেন্ট দেখবো, তারপর সামনে আগাবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসে আমরা পরের টপিক। আর বেশি বাকি নাই। হ্যাঁ, অল্প টপিক বাকি আছে, আর 3টা টপিক বাকি আছে। হ্যাঁ, তো দেখো এই যে স্প্রিং ধ্রুবক, পরের টপিক হচ্ছে আমাদের কি? স্প্রিং ধ্রুবক। আচ্ছা, স্প্রিং ধ্রুবক আমরা এই সমীকরণটা একটু আগে পড়ছি না? এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, যে বল সরণের সমানুপাতিক, কিন্তু কি মাইনাস মানে কি ভাই? বিপরীতমুখী। আচ্ছা, তো আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমার একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস এক্স। এই কেটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। কে জিনিসটা কি বলতো? স্প্রিং ধ্রুবক। তাহলে দেখো তো, আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারবো যে কে ইকুয়ালস টু এফ বাই এক্স লেখা যায় না? আমি মাইনাসটা দিলাম না, সমস্যা নেই। হ্যাঁ, কে ইকুয়ালস টু এফ বাই এক্স লেখা যায় কিনা একটু খেয়াল করো তো। অবশ্যই যায়, কিন্তু এই কেই কিন্তু হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাইলে বলবে স্প্রিং ধ্রুবকের একক কি বের করো। তাহলে আমরা এর একক বের করতে পারবো না খুব সহজে? বলের জন্য কি লিখবো? নিউটন। আর এক্স মানে কি? সরণ, সরণের জন্য কি লিখবো? মিটার। তাহলে নিউটন পার
মিটার। তাহলে একক কি বলতো? নিউটন পার মিটার। ভাইয়ের মাত্রা বের করেন তো। মাত্রা বের করা কিন্তু আমি আগের ক্লাসে শিখাইছি। মহাকর্ষ বিকর্ষ যারা ক্লাসটা করছো তারা তুমি মাত্রা বের করতে পারবা। আমি বলছিলাম বলের ক্ষেত্রে মাত্রা কি হবে? এম এ। এফ ইকুয়ালস টু কি? এম এ না? এম এ মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2। কেজির জন্য এম, ভরের জন্য এম, মাস, এর মিটার মানে কি? লেন্থ এল, আর সেকেন্ড টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি লিখলাম এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু পার এম মানে কি? মানে হচ্ছে সরণ, মানে লেন্থ পার এল। ঠিক আছে, তাহলে দেখো তো এল আর এল কেটে গেল। এল আর এল কেটে গেলে কি থাকে? এম টি টু দি পাওয়ার -2। খুবই সহজ, এম টি টু দি পাওয়ার -2। তো সবাই মাত্রা আর একক বুঝছো কিনা? বুঝছে? আচ্ছা, সবাই মাত্রার এককটা বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও। সবাই মাত্রার এককটা বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও। আচ্ছা, সবাই একটু বলো তো যে একটা সরল দোলকের মধ্যস্থানে বিভব শক্তি কি হবে? সরল দোলকের মধ্যস্থানে বিভব শক্তি কি হবে? সরল দোলকের মধ্যস্থানে বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ না সর্বনিম্ন? 2 নম্বর কোশ্চেন। পর্যায়কাল বিস্তারের সাথে কিভাবে সম্পর্কিত? একটু কমেন্ট করো তো। এটা যে পারবে দেখি কে পারে। পর্যায়কাল আর বিস্তারের মধ্যে সম্পর্কটা কি? পর্যায়কাল আর বিস্তার এর মধ্যে সম্পর্কটা কি? এই দুটো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও সবাই। পর্যায়কাল আর বিস্তারের মধ্যে সম্পর্কটা কি? একটু কমেন্ট করে দাও। পর্যায়কাল আর বিস্তারের মধ্যে সম্পর্কটা কি? একটু কমেন্ট করে ফেলো, সবাই কমেন্ট করে ফেলো। এরপরের টপিক দেখো, সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক, হ্যাঁ, যখনই তোমার সেকেন্ড দোলক কথাটা বলবে, আচ্ছা, যখনই আমাদের সেকেন্ড দোলক কথাটা বলবে, হ্যাঁ, সেকেন্ড দোলক বললে তোমার দোলনকাল 2 সেকেন্ড, এটা বুঝে নিতে হবে। সেকেন্ড দোলক মানেই কনস্ট্যান্ট, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড দোলক মানে হচ্ছে তোমার বুঝে নিতে হবে যে 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে সেকেন্ড দোলক মানেই তোমার কি বুঝে নিতে হবে? যে দোলনকাল হচ্ছে কত সেকেন্ড? 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড দোলক বললেই বুঝবা যে আমার দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। এটা তোমার বুঝে নিতে হবে, এক নম্বর কথা। হ্যাঁ, তোমার কার্যকর দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য, এটা কিন্তু পরীক্ষা আসে। কার্যকর দৈর্ঘ্য মুখস্থ রাখবা 0.993 মিটার, আর সেন্টিমিটারে বললে 99.29 সেন্টিমিটার মুখস্থ করো। ঠিক আছে, দৈর্ঘ্যটা মুখস্থ রাখবা, প্রায় 1 মিটারের কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, আর যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কিন্তু 0.5 হার্টজ আমরা জানি। টি ইকুয়ালস টু 1/f আমরা জানি না? এই সমীকরণটা দেখছো না সবাই? পর্যায়কাল আর কম্পাঙ্কের সমীকরণ। তাহলে আমি লিখতে পারি f ইকুয়ালস টু কি? 1/t। তো 1/t মানে কত? 2। এই যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে তোমার দোলনকাল 2 সেকেন্ড যেহেতু, তাহলে হাফ মানে কত? 0.5 হার্জ। এখান থেকে আমাদের কম্পাঙ্ক আসে 0.5 হার্জ সর্বনিম্ন। আচ্ছা, ঠিক আছে। বলছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক একজন বলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওইটার অ্যান্সার আসলে কারোর হয় নাই। পর্যায়কালের সাথে বিস্তারের কোনো সম্পর্ক নাই। আমি লিখে দিছিলাম না বিস্তার বলছে, আমি কিন্তু স্প্রিং ধ্রুবক বলি নাই। স্প্রিং ধ্রুবক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর বিস্তারের সাথে পর্যায়কালে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? আচ্ছা, আমাদের মোটামুটি 10-15 মিনিট ক্লাস করলে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রায় শেষের দিকে, আর জাস্ট 2টা টপিক পড়লে শেষ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করো তো। কি কমেন্ট করবে বলো? স্প্রিং ধ্রুবকের একক আর মাত্রাটা একটু কমেন্ট করে ফেলো। স্প্রিং ধ্রুবকের একক আর মাত্রাটা একটু কমেন্ট করে ফেলো। কমেন্ট করলে জিনিস আমার মনে থাকবে ভালো। হ্যাঁ, কমেন্ট করে ফেলো। স্প্রিং ধ্রুবকের একক আর মাত্রাটা সবাই একটু বের করে ফেলো, মানে কমেন্ট করে ফেলো। স্প্রিং ধ্রুবকের একক আর মাত্রা। দেখো, এখানে আমি একটা লিখছি, এল ইজ প্রপোর্শনাল জি। দেখছো এটা কিভাবে আসলো? এটা কিন্তু তোমাদের অনুশীলনীতে আছে। হ্যাঁ, এল ইজ প্রপোর্শনাল, জায়গায় কোশ্চেন পড়তে হবে। খেয়াল করো, আমরা জানি টি ইকুয়ালস টু কি বলতো? টোয়াইস পাই রুট ওভার এল বাই জি না? আমরা এই সমীকরণটা সবাই জানি না, টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা, যখন আমি সেকেন্ড দোলক বলবো তখন আমি টি এর জায়গায় 2 লিখতে পারি, কারণ আমি জানি সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড। আমরা সবাই জানি। তাহলে আবার ধরো আরেকটা কোশ্চেন অ্যান্সার দাও তো। সেকেন্ড দোলকের ক্ষেত্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে কত সময় লাগে? একটু কমেন্ট করো তো। সেকেন্ড দোলকের ক্ষেত্রে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কত সময় লাগে? একটু কমেন্ট করে দাও। আচ্ছা, আমি সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল আমি লিখতে পারি 2 সেকেন্ড। তাহলে সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো দেখো তো এখানে 2 আর 2 কাটে কিনা? অবশ্যই কাটে ভাইয়া। লিখতে পারি 1 ইকুয়ালস টু পাই রুট ওভার এল বাই জি। এল আর জি এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, আমার রুট উঠাই দিতে হবে। তাহলে আমি দুই পাশে স্কোয়ার করে দিব। 1 ইকুয়ালস টু পাই স্কোয়ার এল বাই জি। এবার জি যদি আমি এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমি লিখতে পারি পাই স্কোয়ার এল ইকুয়ালস টু জি। কারণ পাই যেহেতু সমানুপাতিক, এটা যদি আমি উঠাই দিই তাহলে আমি লিখতে পারি এল প্রপোর্শনাল জি। লিখতে পারি কিনা দেখো তো সবাই। এল প্রপোর্শনাল যে, এটুকু সবাই বুঝছো কিনা? খুবই সহজ জিনিস, আমি জাস্ট টি এর জায়গায় 2 সেকেন্ড বসাইছি।
2 2 কেটে দিছি, স্কয়ার করে দিছি, তাহলে 1 = পাই স্কয়ার এল বাই জি হইছে, জিটা জাস্ট এই পাশে নিয়ে আসছি, তাহলে পাই স্কয়ার এল = জি হয়, এল আর জি কি হয় সমানুপাতিক সম্পর্ক, মানে দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে সবাই একটু লিখে রাখো, সবাই আমার কমেন্ট করে দাও যে দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, সবাই একটু কমেন্ট করে দাও তো। আচ্ছা আগেটা সবাই কমেন্ট করতেছে mt টু দি পাওয়ার -2 mt টু দি পাওয়ার -2 mt টু দি পাওয়ার 1 সেকেন্ড লিখছে, আচ্ছা 1 সেকেন্ড, ভেরি গুড। আচ্ছা আমাদের সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে এখান থেকে এখানে যে আবার আসতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে লাগে 1 সেকেন্ড, আবার ওই প্রান্ত থেকে আবার এখানে চলে আসতে লাগে 1 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ড, ভেরি গুড। যারা 1 সেকেন্ড লিখছো থ্যাংক ইউ। আচ্ছা mt টু দি পাওয়ার -2 সবাই লিখছো, সবাই লিখছে, আচ্ছা ভেরি গুড। তাহলে সবাই একটু কমেন্ট করো তো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, সবাই একটু কমেন্ট করো তো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, একটু কমেন্ট করো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা দেখো দুইটা কঠিন জিনিস লিখছে দশা পার্থক্যের ক্ষেত্রে, হ্যাঁ কঠিন জিনিস কি ভাইয়া, যে সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থানের মধ্যে যদি দশা পার্থক্য চাই, কি কি খেয়াল করো, সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থান এই দুইটার মধ্যে দশা পার্থক্য চাইলে তুমি বলবো ভাইয়া π/4, π/4 মানে কিন্তু 45 ডিগ্রি, π/4 মানে কি 45 ডিগ্রি। আর যদি বলে ত্বরণ আর সরণ, ত্বরণ আর সরণের মধ্যে দশা পার্থক্য কত, আমি বলবো পাই বা 180 ডিগ্রি, পাই বা 180 ডিগ্রি, পাই বা 180 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থান বললে 45, আর ত্বরণ আর সরণ বললে 180। সবাই একটু কমেন্ট করো সর্বোচ্চ আর সাম্যাবস্থান বললে কত ডিগ্রি, সর্বোচ্চ অবস্থান আর সাম্যাবস্থান বললে কত ডিগ্রি, আর ত্বরণ আর সরণ বললে কত ডিগ্রি, একটু কমেন্ট করে দাও ত্বরণ আর সরণ বললে কত ডিগ্রি, ত্বরণ আর সরণ বললে কত ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসা হচ্ছে লাস্ট আমাদের টপিক, এই টপিকটা পড়লে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তার আগে আমি আরেকটু কঠিন জিনিস পড়াই দিই, সেটা হচ্ছে আমাদের একটু লেখ চাই, বুঝছো, লেখ কোনটা লেখ কেমন হবে। তো লেখটা একটু সবাই লিখে রাখো, সবাই একটু লিখো যে সরণ সময় লেখ কেমন হবে, বেগ, সরণের পরে কি আসে বেগ, তাহলে বেগ সময় লেখটা কেমন হবে, আর লাস্টে লিখবা হচ্ছে ত্বরণ সময় লেখ, ত্বরণ আর সময়, ত্বরণ আর সময় লেখ, ত্বরণ আর সময় লেখ কেমন হবে। আচ্ছা মনে রাখবা সরণ সময় লেখ হবে সাইন সদৃশ, কি সদৃশ, সাইন সদৃশ। বেগ, সরণের পরে কি আসে বেগ, বেগ সময় লেখ বললে বলবা কস সদৃশ, কি সদৃশ, কস। আর যখন বলবে ত্বরণ সময় লেখ তখন তুমি বলবা ঋণাত্মক সাইন সদৃশ, ঋণাত্মক সাইন সদৃশ। ভাইয়া মনে রাখবো কিভাবে, এখানে লিখে রাখো স স স, মানে কি ভাইয়া, সরণ সময় সাইন সদৃশ, স স স, সরণ সময় বললে সাইন সদৃশ, সরণ সময় বললে সাইন সদৃশ। যদি তোমার বেগ সময় বলে, বেগ সময় বলে তাহলে তুমি বলবো কস সদৃশ, বেগ বলে কথা, ত্বরণ সময় বললে বলবো হচ্ছে ঋণাত্মক সাইন সদৃশ, কি বলবো ভাইয়া, ঋণাত্মক সাইন সদৃশ, ঋণাত্মক সাইন সদৃশ। এগুলো সবাই বুঝছো কিনা, এটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে দাও, ঋণাত্মক সাইন সদৃশ সবাই একটু বুঝছো কিনা কমেন্ট করে দাও। এই তো বুঝছো, নুরজানা তরফা কমেন্ট করছে, সরস্বতী, নাতাশা কবির, নাইম আক্তার জুথি, লামিশা মালিয়াত, রিমা আক্তার তৃষা, আচ্ছা অনেকে আছে, ঠিক আছে বুঝছি, আনাস রহমান জয় লিখছে, বুঝছি, ঠিক আছে গুড গুড। আচ্ছা চলে আসো এবার লাস্টের দিকে প্রায় চলে আসছি, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটা বুঝলে তোমার পড়া শেষ। হ্যাঁ এই টপিকটা জাস্ট একটু বুঝবা, একটু কষ্ট করে এই টপিকটা একটু আমার সাথে সবাই বুঝবা। হ্যাঁ তার আগে আসো আমি একটু একটা জিনিস তো আমাদের বুঝাই, ঠিক আছে। ধরো তোমার আমি 100টা এমসিকিউ দিলাম, একটু ওয়েট, হ্যাঁ 100টা ধরো এমসিকিউ দিলাম, ঠিক আছে। তোমারে দুইজন আছে, একজনরে আমি বললাম এই 100টা এমসিকিউ তোমার 60 মিনিটে লাগাইতে হবে, আর একজনরে বললাম 30 মিনিটে লাগাতে হবে। তাহলে এর কাছে সময় বেশি আছে, এর কাছে সময় কম আছে, তাহলে দ্রুত চলবে বা দ্রুত কাজ করবে কে বলো তো, 60 মিনিট ওয়ালা না 30 মিনিট ওয়ালা, একটু কমেন্ট করো তো। দ্রুত চলবে কে, যার কাছে সময় বেশি আছে না যার কাছে সময় কম আছে, একটু বলো তো। বা ধরো এইখান থেকে আমার এই পয়েন্টে আসতে হবে, বুঝছো, এই জিনিসটা বুঝলে তুমি এটা বুঝে যাবা, এখান থেকে এই পয়েন্টে আসতে হবে। আমি একজনকে বললাম 10 মিনিটে আসতে হবে, আর একজনকে বললাম 5 মিনিটে আসতে হবে, তার মানে এর কাছে সময় কম, এর কাছে সময় বেশি, তাহলে দ্রুত চলতে হবে কার, দ্রুত চলতে হবে কার, যার সময় কম নাকি যার সময় বেশি, একটু বলো দ্রুত চলতে হবে কার, মানে দ্রুত কাজ করে বা দ্রুত চলে কে, যার কাছে সময় বেশি থাকে না যার কাছে সময় কম থাকে, একটু বলো, একটু কমেন্ট করে দাও। এটা এটা বুঝলে তুমি মোটামুটি এই বেসিকটা বুঝলে তুমি বুঝতে পারবা। আমাদের ক্লাস কিন্তু 48 বাজে না 55-এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা নাতাশা কবি লিখছে 30 মিনিট, 30 মিনিট আমাদের লাস্টে এটুকু পড়লে আমাদের শেষ, 30 মিনিট। আচ্ছা বুঝছি, মালিশা মালিক লিখছে বুঝছি 30 মিনিট, হ্যাঁ মানে কি, মানে হচ্ছে
একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে হয়তো। যাই হোক, আমাদের ক্লাসটা গ্রুপে দেওয়া থাকবে, তুমি পরে ক্লাসটা করে নিতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, 30 মেবি, আচ্ছা 30 মেবি না, মেবি 30, যার কাছে কম আছে, মানে যার কাছে কম সময় আছে সে দ্রুত চলবে, তার মানে টি যত কম সে তত দ্রুত চলে, আর যার কাছে অনেক সময় সে আস্তে আস্তে চলবে। এই কনসেপ্টে যদি বুঝে থাকো তাহলে একটু উপরে চলে আসো তো। আচ্ছা, এইখানে দেখো দুইটা শীতকাল আর গ্রীষ্মকালে, বলো তো শীতকালে দৈর্ঘ্য ছোট হয় না বড় হয়? একটু কমেন্ট করো তো। দৈর্ঘ্য মানে হচ্ছে ওই যে সুতার দৈর্ঘ্য, ঠিক আছে, অন্য কিছু না, সুতার দৈর্ঘ্য। শীতকালে সুতার দৈর্ঘ্য ছোট হয় না বড় হয়? আর গ্রীষ্মকালে ছোট হয় না বড় হয়? আমরা সবাই জানি শীতকালে কিন্তু দৈর্ঘ্য কমে, একটু সংকুচিত হয় না, একটু ছোট হয়ে যায় না? হ্যাঁ, তো সুতার দৈর্ঘ্য একটু ছোট হয়। তো সুতার দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে আমাদের যে টি, এটা কি বাড়বে না কমবে? আমরা দেখো, আমরা পড়ে আসছি কিন্তু টি প্রপোর্শনাল রুট এল, বর্গমূলের সমানুপাতিক। তাহলে এল আমি কমাই দিলাম, তাহলে টিও কি হবে? টিও কমবে, কেন? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, আর গ্রীষ্মকালে এল বাড়াই দিলাম, তাহলে টিও বাড়বে। আস্তে আস্তে এই পর্যন্ত আগে বুঝো, আমরা পরে পরে যাব, আগে এইটুকু বুঝো। দৈর্ঘ্য কমলে টি কমে, দৈর্ঘ্য বাড়লে টি বাড়ে, কেন হয়? বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, তাই। ঠিক আছে। আচ্ছা, এখন যখন টি কমে গেছে মানে সময় বা পর্যায়কাল কমে গেছে, আর টি বেড়ে গেছে মানে পর্যায়কাল বেড়ে গেছে, তাহলে যার কাছে সময় কম তার কি দ্রুত চলতে হবে না ধীরে চলতে হবে? অবশ্যই দ্রুত চলতে হবে। তাহলে যার টি কম সে দ্রুত চলে, যার কাছে সময় কম আছে সে দ্রুত চলবে। আর যার টি বেশি মানে এর কাছে সময় আছে, এ কি করবে? এ ধীরে চলবে। এ কি করবে? এ ধীরে চলবে। এটুকু সবাই বুঝছে কিনা? তাহলে এটুকু যদি বুঝে থাকে তাহলে কমেন্ট করো। পর্যায়কাল কমলে দ্রুত চলে, পর্যায়কাল বাড়লে ধীরে চলে। দুইটা লাইন একটু লিখে ফেলো, যদি এটুকু বুঝে 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 থাকো তাহলে এটুকু লিখে ফেলো। আচ্ছা, এটুকু একটু লিখে ফেলো, কমবে। ঠিক আছে, গুড গুড, এই তো ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো আরো একটু ডিপে যাই, সময় লাভ করবে নাকি সময় হারাবে? এখন যে দ্রুত চলে দ্রুত কাজ করে ফেলবে সে অনেকটা সময় সেভ করে ফেলবে না? ধরো তোমার সকাল 10টার সময় কোচিং আছে, তুমি ঘুম থেকে উঠছো 9টার সময়। একজন 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়া দাওয়া রেডি হওয়া সব কমপ্লিট, আর একজন 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করছে, রেডি হয়েছে। তাহলে সময় লাভ করছে কে? যে দ্রুত কাজ করে ফেলছে। তাহলে যে দ্রুত কাজ করবে সে সময় লাভ করবে, ঠিক কিনা? আর যে ধীরে কাজ করবে, যে আয়ুষ আমার মতো আর কি, আমি সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না, বুঝছো, আমি খুবই অলস। তো যে ধীরে চলবে সে সময় কি করবে? হারাবে। সে সময় হারাবে। এইটুকু বুঝছি কিনা? এটা কিন্তু খুব বেশি এমসিকিউতে আসে, খুব বেশি, মানে 100% স্টার, 100% ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, ববে ভরের উপর নির্ভর, আচ্ছা এটা আগেরটা আসতেছে আর কি। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটুকু সবাই বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করো ভাই বুঝছি, যদি বুঝে থাকো কমেন্ট করো বুঝছি। তাহলে দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কমে, টি কমা মানে কি? সময় কম মানে দ্রুত চলতে হবে, দ্রুত চলবে মানে সময় লাভ করবে। আর টি বাড়া মানে কি? ধীরে চলবে, ধীরে চলবে মানে কি? সময় হারাবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমরা 6 অধ্যায়ের বেসিকে চলে আসি। 6 অধ্যায়ে পড়াইছিলাম মেরুতে কিন্তু জি বেশি থাকে, আর বিষুবে কি হয়? জি কম থাকে। জি মানে অভিকর্ষীয় ত্বরণ। মেরুতে আমরা কত জানি? 9.832, আর বিষুবে কত? 9.78, তাই না? তাহলে মেরুতে জি বেশি, বিষুবে জি কম। জি এর সাথে পর্যায়কালে কি সম্পর্ক আমরা পড়ছি? টি প্রপোর্শনাল 1/√জি, মনে আছে? টি প্রপোর্শনাল 1/√জি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে জি বাড়ালে টি কমে, আর জি কমালে টি বাড়ে। তাহলে খেয়াল করো, মেরুতে জি বেশি, জি বেশি, তাহলে টি কি হবে বলতো? অবশ্যই কমবে। আর বিষুবে জি কম, তাহলে টি কি হবে? অবশ্যই বাড়বে। তাহলে যখন টি কম মানে সময় কম তখন দ্রুত চলতে হবে, আর যখন সময় বেশি তখন ধীরে চলতে হবে। যদি দ্রুত চলে তাহলে সময় লাভ করবে, যদি ধীরে চলে তাহলে সময় হারাবে। এইটুকু বুঝছি কিনা? একই জিনিস কিন্তু। হ্যাঁ বুঝছি ভাইয়া, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা অনেকে বুঝে না। এই যে এত সহজ একটা জিনিস, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি পারবা। এটাই অনেকেই ভুল করে এবং কনফিউজ হয়ে যায় পরীক্ষা। কনফিউশন আসার কোনো সুযোগ নাই, তুমি জাস্ট বেসিকটা জানলে হবে। হ্যাঁ, তারপর দেখো লিখছে পাহাড়ের নিচে না, এটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে আর মাটির নিচে, এটা আমি 6 অধ্যায় যখন পড়াইছিলাম আগের দিন আমি কিন্তু বলে দিছিলাম যে এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের জি সর্বোচ্চ, উপরে গেলেও জি কমে, গভীরে গেলেও জি কমে।
তার মানে কি এই দুই ক্ষেত্রে পাহাড়ের উপরে বা মাটির নিচে দুই ক্ষেত্রে কি হবে, জি কমবে। তাইলে বলো একটু কমেন্ট করো, এটা আমি সবার একটু কমেন্ট দেখবো। জি কমলে টি বা পর্যায়কাল বাড়বে না কমবে, দ্রুত চলবে না ধীরে চলবে, লাভ করবে না সময় হারাবে? এটা যদি পারো তাহলে মনে করবো যে পারবা। একটু কমেন্ট করো তো। জি কমে যাচ্ছে মানে আমি যত ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে গেলাম বা মাটির গভীরে গেলাম আমার জি কমে গেল, তাহলে আমার টি বাড়বে না কমবে, ঘড়ি দ্রুত চলবে না ধীরে চলবে, সময় লাভ করবে না সময় হারাবে? একটু কমেন্ট করো। আচ্ছা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, এটা একটু কমেন্ট করো, আমি একটু দেখি। এটা যে পারবে সে মনে করবো যে বুঝছে। আচ্ছা একটু কমেন্ট করো, আমি একটু সময় দিচ্ছি, সমস্যা নেই। এটা এটা পড়লে আমাদের শেষ, এই যে আমাদের শেষ পড়া শেষ। তো সেটা একটু কমেন্ট করো, এটা কমেন্টটা পড়লে ছুটি হয়ে যাবে, হ্যাঁ সমস্যা নেই। একটু কমেন্ট করো, কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখবো। আচ্ছা সময় লাভ করবে বাড়বে, আচ্ছা ঠিক আছে দেখি আর একটু আসে। মেরুতে বেশি, আচ্ছা আগেরটা কমেন্ট আসতেছে আসতে চলবে। আচ্ছা কোনটা যে কমেন্ট আসতেছে আমি আসলে বুঝতেছি না। বাড়বে আসতে চলবে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি তাহলে কি হবে। জি যদি কমে, আমরা জানি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে টি বাড়বে। টি বাড়বে মানে কি সময় অনেক আছে, তার মানে কি ধীরে চলবে। কি হবে ভাইয়া, ধীরে চলবে। ধীরে চলবে মানে কি সময় লাভ করবে না হারাবে? অবশ্যই সময় হারাবে, অবশ্যই সময় হারাবে, অবশ্যই সময় হারাবে। হ্যাঁ টি বাড়বে ধীরে চলবে, এই তো গুড। নুরুজ্জামান তরপা, আচ্ছা লামিশা মালিয়াত, নাতাশা কবির, রায়াতুন ইসলাম ঋতু, ঠিক আছে ধীরে চলবে, ঠিক আছে। আর সময় ধীরে চললে কি, যে লেটে লেটে কাজ করে অলস সে সময় হারাবে। আচ্ছা এটুকু পারলে হবে। লাস্ট আবার একটা কোশ্চেন করি, সেটা বলো তো। এটা ধরো আমাদের পৃথিবী, হ্যাঁ এটা হচ্ছে মেরু, এটা বিষুব। আমি কোন দোলককে, সরল দোলককে এই যে এটা কি বিষুব থেকে মেরুতে নিয়ে গেলাম, কি করলাম বিষুব থেকে মেরুর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমার পর্যায়কাল বাড়বে নাকি কমবে একটু বলো তো। বিষুব থেকে মেরুর দিকে নিয়ে গেলে পর্যায়কাল বাড়বে নাকি কমবে? এই যে বিষুব থেকে মেরুর দিকে নিয়ে যাচ্ছি মানে আমার জি বাড়তেছে, জি বাড়তেছে আস্তে আস্তে, তাহলে কি পর্যায়কাল মানে তোমার বাড়বে না কমবে? অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে বিষুব থেকে মেরুর দিকে নিয়ে গেলে জি বাড়ে, জি বাড়লে পর্যায় কমে, দ্রুত চলবে সময় লাভ করবে। আমি যদি উল্টাটা বলতাম মেরু থেকে বিষুবে আনতেছি, মেরু থেকে বিষুবে আনতেছি, তাহলে তুমি বলতা জি কমবে, টি বাড়বে, ধীরে চলবে, সময় হারাবে। এইটুকু বেসিক সবার ক্লিয়ার কিনা? যদি সবাই বুঝে থাকো তাহলে বলো যে ভাইয়া বুঝছি, যদি বুঝে থাকো তাহলে বলো যে ভাইয়া বুঝছি। সবাই একটু কমেন্ট করে দাও বুঝে যদি থাকো ভাইয়া, তাহলে বলো বুঝছি। সবাই একটু বলো বুঝছো কিনা, সবাই একটু বলো বুঝছো কিনা। এখানে দেখো কিছু এমসিকিউ আছে বুঝছো, তুমি এমসিকিউ গুলো সব পারো, আমি কিন্তু এমসিকিউ সব মোটামুটি টাচ করছি। দেখো 2 নম্বর এমসিকিউটা কি বলছে, 2 নম্বর বলছে যে 4 সেন্টিমিটার বিস্তার দেয়া আছে, বিস্তার মানে এ দেয়া আছে, হ্যাঁ বলছে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে। যদি এরকম কোনো কিছু দেখো, এটা দেখো বুয়েটে আসে, বুয়েটের কোশ্চেন, হ্যাঁ যে গতিশক্তি স্থিতিশক্তি সমান হবে কত দূরত্বে, এখানে একটু লিখে রাখো ছোট্ট করে, a/√2 দূরত্বে, a/√2 দূরত্বে সমান হবে গতিশক্তি স্থিতিশক্তি। এ কত দেওয়া আছে 4, তাহলে 4/√2, 4/√2 অ্যান্সার কত 2√2, ঠিক আছে। আচ্ছা নিচে চলে আসো, এখানে দেখো বলছে যে মধ্য অবস্থানে কি হবে, মধ্য অবস্থান আমরা জানি বেগম সর্বোচ্চ, মানে বেগ আর গতিশক্তি মাঝখানে সর্বোচ্চ, তাহলে দেখো বেগ সর্বাধিক এই দুইটা অপশন আছে, আর সরণ মাঝখানে কি শূন্য ছিল, তার মানে ঘ নাম্বার উত্তর হবে। সবাই বুঝছো কিনা, মনে আছে কিনা একটু বলো তো, মনে আছে কিনা? আচ্ছা বলছে স্পন্দিত স্পন্দনে স্পন্দিত বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন, যখন x = a হবে, মনে আছে, যখন সরণ হচ্ছে a হবে, যখন সর্বোচ্চ হবে, এটা আমি পড়াইছি কিন্তু, হ্যাঁ। তারপর চলে আসো, তারপর কই, আচ্ছা এই পাশে আছে মনে হয়। হ্যাঁ আমি 6 নাম্বারটা আসবে, যে 6 নাম্বারটা আমি একটু করাই দিব, হ্যাঁ। এই 6 নাম্বারটা আমরা পড়ছিলাম, অবকলনীয় সমীকরণ ছিল। দেখো তো দেখা যাচ্ছে কিনা, 6 নাম্বার আমরা একটা সমীকরণ পড়ছিলাম, একটু ওয়েট একটু ওয়েট, এই যে d²x/dt² প্লাস ω²x = 0, এর একটা সমীকরণ আমরা পড়ছিলাম, দেখছো মনে আছে? এই সমীকরণটার সাথে যদি এটা মিলাও, এখানে কি চাইছে, কৌণিক কম্পাঙ্ক কত হবে, কৌণিক কম্পাঙ্ক মানে ওমেগা চাইছে, ওমেগা মানে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, যার একক আছে 3টা, ডিগ্রি পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, আমরা ব্যবহারিক একক জানি রেডিয়ান পার সেকেন্ড। কি কি বলো একটু কমেন্ট করে দাও সবাই। কৌণিক কম্পাঙ্ক একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, গ্রেডিয়ান পার সেকেন্ড, ডিগ্রি পার সেকেন্ড। আর যেটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড, একটা আছে সাইকেল পার সেকেন্ড, এইটা মানে কিন্তু হার্টস, এটা মানে কি, এটা মানে হার্টস, এটা হচ্ছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক, কৌণিক না, সাইকেল পার সেকেন্ড
বা হার্টজ এটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক না, শুধু কম্পাঙ্কের একক। বুঝা গেছে? এটা জিনিসটা না ভুল না হয়, এটা এমসিকিউতে আসে। ধরো এই কোশ্চেনটা তোমার দিছে, হ্যাঁ, যে ও কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা কি হবে। তুমি যদি এই সমীকরণের সাথে মিলাও এই সমীকরণটা, তাহলে দেখো একটা সহগ আছে 4, তাহলে সহগ রাখলে হবে? সহগ রাখা যাবে না, সব ফ্রি করতে দিবে। সহগ ফ্রি করতে গেলে কি করতে হবে? 4 দিয়ে তুমি সব ভাগ করে দাও। তাহলে এই যে 4 দিয়ে ভাগ করে দিলে কি আসে দেখো তো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25x। 4 দিয়ে ভাগ করলে 4 তো এখানে কেটে গেছে, ইকুয়ালস টু 0। এটা আছে আমাদের সমীকরণ আসে। হ্যাঁ, খেয়াল করো এখানে। তাহলে ওমেগার মান কত একটু কমেন্ট করো তো সবাই, একটু দেখি ওমেগার মান কত। বুঝছে? হ্যাঁ, ওমেগার মান কত? ওমেগার মান কত একটু কমেন্ট করো। ওমেগার মান কত? ওমেগা দেখো আমরা এখানে সবাই ভুল করে কি জানো, ওমেগা 25 বসায় দেয়, কিন্তু আসলে ওমেগা তো 25 না, ওমেগা স্কয়ার এক্স হচ্ছে 25, মানে ওমেগা স্কয়ারটা হচ্ছে 25। খেয়াল করো তো, ওমেগা স্কয়ারটা 25, ওমেগা স্কয়ার 25, তাহলে ওমেগা কি হবে? রুট করে হবে 5। অ্যান্সার দেখো দেয়া আছে 5। এই যে অ্যান্সার হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার তাহলে কি এই ধরনের এমসিকিউ আসলে পারতে হবে। দেখো এটা আমরা জানি, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? 0.993 মিটার। দেখছো, এটা কিন্তু আমরা পড়ছি। এমসিকিউ তুমি সব পারবা ইনশাআল্লাহ, পরীক্ষায় যা আসবে এই অধ্যায় থেকে যা আসুক তুমি পারবা। তুমি একটু এমসিকিউ সলভ করে ফেলবা, তুমি অবশ্যই পারবা। এখানে কি বলছে? সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগের সমীকরণ আমরা পড়ছি না, Vmax = a ওমেগা। বলছে কোন বলছে ত্বরণ কোন রাশির সমানুপাতিক। আমরা পড়ছি ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা আমরা পারি। কত ডিগ্রির বেশি হইতে পারবে না? 4 ডিগ্রির বেশি হইতে পারবে না। অভিকর্ষ ত্বরণ জি এর সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, মানে এ প্লাস জি এর সম্পর্ক আমরা পড়ছি সমানুপাতিক। আমরা একটাকে আমি বেরও করে দিয়েছিলাম এটা সমানুপাতিক কিভাবে হয়, মানে সমানুপাতিক সম্পর্ক। এখানে আবার দেখো এই এমসিকিউটা তোমাদের কমেন্ট করাইছি যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগে। উত্তর হচ্ছে 1 সেকেন্ড। উত্তর কত? 1 সেকেন্ড। আচ্ছা, বলছে যে ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? ববের ভরের উপর কি নির্ভর করে? অবশ্যই না, তার মানে কি অপরিবর্তিত থাকবে। কি হবে? অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো আছে। হ্যাঁ, তুমি যদি চাও আমি সবগুলো সলভ করে দিতে পারবো, কিন্তু ক্লাসে সব তো সলভ করা যাবে না। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। তুমি ইনশাআল্লাহ আমি যা পড়াইছি আলহামদুলিল্লাহ 2 পেজের মধ্যেই আমরা 100% কভার করে দিছি। আমি আবারও ঘোষণা দিয়ে দিই, আমাদের প্রি মেডিকেল অফলাইন চলতেছে খুলনা ব্রাঞ্চে। আগামী শুক্রবার 10:30টার সময় ক্লাস আছে। সিএম ভাইয়া নিজে ক্লাস নিবে। তো অবশ্যই সবাই চলে আসবে, কারণ প্রি মেডিকেল থেকে যারা করে তারা কিন্তু ভর্তি যুদ্ধে আগে থাকে অবশ্যই, কারণ সময়টা কম, ফুল সিলেবাস পড়তে হয়, সাথে জিকে ইংলিশের পেশা থাকে। তো আগে থেকে খুলনার রেজাল্ট সবসময় ভালো হয় কেন? কারণ এরা প্রি মেডিকেল থেকে স্টুডেন্ট এঙ্গেজ থাকে, প্রি মেডিকেল থেকে স্টুডেন্টরা পড়াশোনা করতে থাকে, এই জন্য খুলনা রেজাল্ট ভালো হয়। অনলাইনে আমাদের কোর্স আসছে, অনলাইনে তুমি ভর্তি হতে পারবে। এখন তো ফ্রি ক্লাস আছে, অবশ্যই আমরা একটা ক্লোজ গ্রুপে নিয়ে যাবো ক্লাসগুলা। তো আপাতত ফ্রি ক্লাস যেহেতু চলতেছে জন্য করতে পারতেছো, 2-3 দিন পরে দেখবা করতে পারতেছো না। তো কি করতে হবে? ভর্তি হতে গেলে অবশ্যই আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো সেখান থেকে হচ্ছে আমাদের দাদারা আছে, তারা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি নিয়ে নিবে। আর আমাদের 16 তারিখ থেকে ইনশাআল্লাহ সেকেন্ড টাইম ব্যাচ শুরু হবে। সেকেন্ড টাইম যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই অফিসে একটু যোগাযোগ করবা, এবং সেকেন্ড টাইম তোমাদের জন্য অনেক বেশি সুযোগ, এবং সিএম ভাই নিজে তোমাদের পার্সোনাল সুপারভিশনে থাকবে। তো অবশ্যই আমি বলবো, রেকমেন্ড করবো তোমরা সেকেন্ড টাইমের জন্য ভর্তি হয়ে যাও। ঠিক আছে, সবাই এঙ্গেজ থাকো, পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আবার দেখা হবে পরে। আসসালামু আলাইকুম।